2 মাস আগে মারা যাওয়া শ্বশুরের ঘরে মাঝরাতে আবছা কিছু দেখতে পেলাম জানালা দিয়ে। ওনার ঘরের জানালাটা সবসময়ই খোলা থাকে, আজও খোলা। শা শা শব্দ, হুড় হুড় করে বাতাস ঢুকছে ঘরে। আমি প্রথমে চোখের ভুল ভেবে নিলাম, ফের ও ঘরে চোখ পড়তেই ঘাবড়ে উঠলাম। এই তো আপনার ছায়াটা স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। ওই ঘর আর আমার স্থানের দূরত্ব, মাঝখানে শুধু একটা করিডর। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ধবধবে সাদা কাপড় পরা কাউকে। মুখের অবয়বটা এখনো বোঝা যাচ্ছে না। আমার ভেতর আত্মাহীন হয়ে গেল। তর তর করে কেঁপে উঠছি ক্রমান্বয়ে। হাত পা ক্রমশ অবশ হয়ে পড়ছে। ছিটকে সরে গেলাম পেছনে। এই জায়গা থেকে সরে যাওয়ার শক্তিও এই মুহূর্তে পাচ্ছি না। আবার দাঁড়িয়েও থাকতে পারছি না। বাহিরে তুমুল বেগে বৃষ্টি নামলো, সাথে বাতাস। রাজবাড়ির মতো ইয়া বড় বাড়ি আমাদের, চারপাশ প্রাচীরে ঘেরা। বাড়িতে এই মুহূর্তে কেউ নেই। স্বামী এখনো ফেরেনি, হয়তো বৃষ্টিতে আটকা পড়েছে। শাশুড়ি কানাডা গেছেন মেয়ের ওখানে, কাজের খালা সাথীরা, উনিও নেই বাড়িতে। মেয়ে পোয়াতি দেখতে গেছেন। এই রাজবাড়ির মতো বিশাল বাড়িতে এখন শুধু আমি আছি, আর ঘরে ঘুমিয়ে থাকা আমার মেয়ে। এই ভয়ানক পরিস্থিতিতে কি করব বুঝে উঠতে পারছি না। ভয়ে ভয়ে উত্তেজনা নিয়ে চোখ খুললাম আস্তে করে। এবার সাদা পোশাক পরা মানুষটা পুরোপুরি স্পষ্ট হয়ে উঠল। রক্তবর্ণ চেহারায়, আগুন চোখে, জানালার গ্রিল ধরে মুখ বাহির করে দাঁড়িয়ে আছেন আমার শ্বশুর। হ্যাঁ, মুখটা ওনারই। ফিস ফিস করে বলছেন, এদিকে এসো। আমি আন্দাজ করলাম, তাল খেতে খেতে পড়ে যাচ্ছি, আর কিছু মনে নেই। সাত সকালে নিজেকে আবিষ্কার করলাম বিছানায়। দিনের আলো ফুটে উঠছে। রাতের কথা মনে পড়তেই ধর পড়িয়ে উঠে বসলাম। মনে এক ঝাঁক প্রশ্ন উকি দিচ্ছে। তারপর আমার কি হলো, কে নিয়ে আসলো এখানে? তোমার কি শরীর খারাপ? রাতে বারান্দায় ওইভাবে পড়ে গেলে কেমনে? স্বামীর কথায় ঘাড় ঘুরিয়ে তাকালাম ওর দিকে। বুঝলাম সেই আমায় তুলে নিয়ে এসেছে ঘরে। একবার ভাবলাম রাতে ঘটে যাওয়া ঘটনাটা তাকে খুলে বলি, কিন্তু পর মুহূর্তে মত পাল্টালাম। নিজের মধ্যে একটা অদৃশ্য উত্তেজনা ভর করতে লাগলো। ঠিক করলাম, নিজে খতিয়ে দেখবো বিষয়টা। খুন বা আত্মহত্যা জনিত কিছু ঘটলে এমন হয়, লোকমুখে শোনা যায়, কিন্তু আমার শ্বশুরের সাথে তো এমন কিছু হয়নি। উনি তো হার্ট অ্যাটাকে মারা যান। বিছানা ছাড়লাম, এলোমেলো শাড়ি ঠিক করলাম, অগাছালো চুলগুলো কাঁকড়া দিয়ে বেঁধে নিলাম। রাজবাড়ির মতো বিশাল বড় বাড়ির গাছে গাছে তখন শোনা যাচ্ছে হরেক রকমের পাখির কিচিরমিচির শব্দ। গাছের সারি সারি পাতাগুলো অদ্ভুত শব্দ নড়ছে। সদর দরজা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে কয়েকটা কাঠবিড়ালি এ গাছ থেকে ও গাছে লাফ দিচ্ছে। রাতের মতো অতটা ভয় না লাগলেও দিনের বেলাতেও এ বাড়িতে বেশ ভয় বিরাজ করে। এত বড় বাড়িতে মানুষ থাকবে শখানেক, গিজ গিজ করবে চারপাশ, তা না। এ বাড়িতে আছি শুধু 6 থেকে 7 জন মানুষ। মাঝে মাঝে আমি একাই, মৃত্যুপুরী লাগে আমার কাছে। খানিক অবাক হলাম, এই মৃত্যুপুরীতে আমি কি করে আছি? আমার ভয় হয় না? নাকি দুর্দান্ত সাহসী মেয়ে আমি, আর 5টা মেয়ে তো এভাবে থাকতে পারবে না? সকালের নাস্তা করে করিডর পেরিয়ে শ্বশুরের ঘরে দরজা খুললাম। সাথে সাথে দক্ষিণের বাগানের বাতাস হু হু করে ঢুকলো ঘরের ভেতর। বাতাসের শব্দটাও কি মর্মান্তিক। আমার ভেতরটা ভয়ে চুপসে গেল। নড়ে চড়ে ঘাড় সোজা করলাম। ভয় পেলে চলবে না, আমি ভয় পাবো না। ছিমছাম ঘর, সব গোছানো যত্ন করে। দেয়ালে বড় একটা ফ্রেমে ঝুলিয়ে রাখা শ্বশুর আর শাশুড়ির একসাথে তোলা একটি ছবি। সুন্দর লাগছে দুজনকে। আমি ঘরের প্রতিটা কোণা খুব ভালোভাবে পরখ করলাম। না, এরকম কিছু পাইনি। এমনকি কাল রাতের কোনো চিহ্নই নেই। ভেতরে স্বস্তি অনুভব করলাম। ভাবলাম, হয়তো এমন কিছুই ছিল না। আমার ঘোর লাগা ছিল। জানালাটা বন্ধ করে দিলাম। এটা আর খোলা রাখা যাবে না। দরজায় তালা লাগিয়ে বেরিয়ে আসলাম। কেটে গেল বেশ কয়েকদিন। সময়ের সাথে সাথে সেই রাতের কথা আমি ভুলেই গেলাম। ভেতর বাড়িতে এখন 2 জন কাজের লোক পার্মানেন্ট থাকে।
শাশুড়িও বাড়ি আছেন। এক রাত দুপুরে প্রবল বেগে আকাশ চুরমার হয়ে বৃষ্টি নেমে অশান্ত পৃথিবীকে মুহূর্তে শান্ত করে দিল। আমার মন তখন অবাধ্য হয়ে উঠল। আমার শখ আর ইচ্ছেগুলো বড্ড অদ্ভুত। আমার খুব ইচ্ছে করছে আজ এই বৃষ্টিতে নিজেকে ভিজিয়ে দিতে। বাড়ির সবাই তখন গভীর নিদ্রায় ঘুমের রাজ্যে। আমার স্বামী আর মেয়েও ঘুমিয়ে আছে। চুপিসারে বিছানা ছাড়লাম। লোহার গেট খুলে আবছা কালো অন্ধকার রাতে উঠোনের মাঝখানটায় এসে দাঁড়ালাম। চুলের খোপা খুলে হাত দুটো বাড়িয়ে আকাশের দিকে মুখ করে চোখ জোড়া বন্ধ করলাম। মাথা থেকে পা পর্যন্ত বৃষ্টি নেমে নেমে ধুয়ে দিচ্ছে আমায়। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে আমার ভেতরে। রিপা, বলে হঠাৎ কেউ ডেকে উঠলো। এই ঝুম বৃষ্টির মধ্যে আমার নামটা বেশ জোরে শোনালো। ভাবলাম স্বামী ডাকছে। চোখ বন্ধ অবস্থায় জবাব দিলাম, আসছি, প্লিজ আরো 5টা মিনিট। এসো না, তুমিও এসো, ভেজো বৃষ্টিতে, দেখবে খুব ভালো লাগবে। আমার কথা শেষ হতে না হতে রিপা, বলে আবার করুণ গলায় কে যেন ডেকে উঠলো। এবার আমি একটু ফ্যাকাশে হয়ে গেলাম। কণ্ঠটা চেনা মনে হচ্ছে, খুব চেনা, হৃদয়ের চেনা। দুরু দুরু বুকে এই বিশাল উত্তেজনা নিয়ে ধীরে ধীরে চোখ খুললাম। পুরো প্রকৃতি লন্ডভন্ড হয়ে যেমন ঝড় শুরু হয়, তেমনি লন্ডভন্ড হয়ে আকাশ নেমে পড়লো আমার মাথার উপর। এই তো মাত্র 10 হাত দূরে ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছে আমার চিরচেনা মানুষটি, যার সাথে লেনদেন ছিল টানা 7 বছর, যাকে ছাড়া আমার জীবন মরুভূমি ছিল, যে ছিল আমার আরেকটি প্রাণ, যার সাথে আজ কথা নেই, যোগাযোগ নেই 4 বছর ধরে, যাকে ভেবে আজও আমার মন খারাপের রাতগুলো দীর্ঘ হয়, যার থেকে ছিনিয়ে এনে এই বাড়ির ছেলে আমায় বিয়ে করেছে। মা বাবা ও সম্পত্তি দেখে আমায় এক প্রকার জোর করে বিয়ে দিয়ে দিল। আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি ঢলে পড়বো, শ্বাসের অভাবে মরেই যাব এই জায়গায়। আজ এত বছর পর এত রাতে এখানে কেন? কি করুণ মুখটা, শ্বাসে মুখে লালচে ঘাড়, রক্তের দাগ। আমার মন কেমন করে উঠলো। মানুষটা কি কোনো বিপদে পড়লো? কাঁপা কাঁপা পায়ে তার একদম কাছে গিয়ে দাঁড়ালাম। সেই বিষাদে ভরা মুখখানা। কি হয়েছে রাজ? বলে তার মুখে হাত দিতে গেলেই সে ছিটকে দূরে চলে গেল। আমার ভিতরে কম্পন সৃষ্টি হলো। কি হয়েছে রাজ? আমাকে ছুঁয়ো না, আমি আর বেঁচে নেই। আকাশ থেকে বাজ পড়লো বিকট শব্দের সাথে। আমারও এত করুণ কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না আমি। থরথর করে কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, ফাজলামো করছো? সে ফিরে তাকায়নি আমার দিকে, ওই দিকে মুখ ঘোরানো অবস্থায় বলল, আমি সত্যি বেঁচে নেই রিপা, তোমার জন্য আমাকে মারা হয়েছে। আবারও আমার শরীরে ঝাঁকুনি দিয়ে উঠল। তাল খেতে খেতে পড়ে গেলাম পানির মধ্যে। তার কণ্ঠে অভিমানী সুর। উফ, ভয় পেও না, আমি কি তোমার পর? কোনো ক্ষতি করব না, চলো আমার সাথে চলো। তার আগেও বিশ্বাস করতাম, এখনো করি, মানুষ থাকতেও করতাম, আত্মা অবস্থায় করি, এমনকি সে কঙ্কাল হয়ে গেলেও করব। হিম হওয়া পা দুটো টেনে নিয়ে চললাম তার পিছু পিছু। বাড়ির একদম পিছন জঙ্গলে গিয়ে সে থামলো। পাতায় আবৃত থাকা বড় একটা ঢাকনা সরিয়ে বলল, নিচে সিঁড়ি আছে, যাও। আমি বেশ অবাক হলাম। এই বাড়িতে এত অদ্ভুত জিনিস আছে অথচ আমি জানি না। সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখি ছোট্ট একটা ঘর, সেখানে কুঁড়ে ঘরের মতো বড় বড় অক্ষরে লেখা পাতাল ঘর। লেখাটায় জং ধরে গেছে। আমার কপালে চিন্তার ভাঁজ আরো বেশি করে পড়ল। সে বলল, ওই ঘরে ঢুকো। গলা উঁচু করলাম, তুমি কই? আমায় আর দেখতে পাবে না। ওই ঘরে দেখো, আমার হাত পা গলা আলাদা আলাদা ভাবে রাখা আছে। তুমি ওগুলো জমিয়ে মাটির নিচে পুঁতে রেখো। এগুলোর জন্য আমি শান্তি পাচ্ছি না। রাগের কথায় আমার পুরো শরীর অবাক হয়ে উঠল। ভারী লাগছে পা। ঘরের চারদিকে গুটকা গন্ধ, পেট থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে আসার উপক্রম। চোখ বুলালাম চারপাশে। চোখ বোধহয় এসব দেখার জন্য প্রস্তুত ছিল না। পচা হাত পা, মাংসের ছোট ছোট টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক ওদিক।
আমি নিজেকে আর সামলাতে পারলাম না, চিৎকার করে উঠলাম, এসব কি রাজ, তোমার ভয় লাগছে ভীষণ। বাতাসে ভেসে আসলো কথা, ভয় পেও না, এগুলো আমার। তোমার বিয়ের পর আমি অনেকবার তোমার সাথে দেখা করতে চেয়েছি, তোমার স্বামীর জন্য পারিনি। একবার মনে মনে রেডি হয়ে এসেছি তোমার সাথে দেখা করে তবেই ফিরবো। তোমার স্বামী সেদিনও আমায় আটকাই, আমি রেগে গেলাম। হাতাহাতি হলো দুজনের মধ্যে বড় পর্যায়ে। এক পর্যায়ে সে আমার মাথায় আঘাত করলো, পড়ে গেলাম মাটিতে। তখনও আমার শ্বাস চলছিল। সে ভাবছে মরে গেছি, এত বড় লাশ কি করবে এই ভেবে টেনে হিচড়ে এই পাতাল ঘরে নিয়ে আসে আমাকে। টুকরো করলো আমায় মাতালের মতো। আমার অশান্ত আত্মা এতদিন ধরে ঘুরছিল। তোমার শ্বশুরের রূপে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তুমি ভয় পাওয়াই আর কিছু বলিনি। শেষমেশ নিজের রূপেই আসলাম। তুমি প্লিজ এগুলো মাটি দিয়ে দিও, আমার আত্মা তবেই শান্তি পাবে। আর হ্যাঁ, তোমার স্বামীকে আমি ছাড়বো না, কখনো না। আমি যাই। হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে রইলাম। মনে হচ্ছে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, নিজের শরীরে এক বিন্দু শক্তি নেই। বোবা আর্তনাদে ভেতর ফেটে যাচ্ছে। এত নির্দয় আর খুনি একটা মানুষের সাথে আমি কি করে আছি, ভাবতেই কেঁপে উঠলাম। নিজেরে একটু স্বাভাবিক করলাম, পরনের শাড়ি খুলে দু টুকরো করলাম, এক টুকরো দিয়ে নাক বাঁধলাম ভালো করে। রাজের সব অঙ্গগুলো শাড়ির অপর টুকরো দিয়ে পেঁচালাম। উপরে উঠে বাড়ি থেকে কুদাল নিয়ে গর্ত খুঁড়লাম, পাথরের মতো শক্ত হয়ে অঙ্গগুলো পুঁতে রাখলাম। নিজেকে আর সামলাতে না পেরে সেই জায়গায় লুটিয়ে পড়ে চিৎকার করে উঠলাম। চিৎকার করতে করতে বললাম, কেন বেঁচেছিলে আমায় ভালো, যার জন্য অকালে জীবন দিতে হলো তোমার। আমার বুক ফাটা আর্তনাদ বিজলি আর ঝুম বৃষ্টির মাঝে মিশে যেতে লাগলো।